48 দলের এই বিশ্বকাপ অনেকেই পছন্দ করে নাই। ইউএফা প্রেসিডেন্ট আলেকজান্ডার শেফেরিন বলেই দিয়েছিলেন 48 দলের বিশ্বকাপ নাকি অনেকগুলোই আনইন্টারেস্টিং ম্যাচ নিয়ে আসবে। তবে সব ক্রিটিকদের মুখে কালি মেরে এই 48 দলের বিশ্বকাপ আমাদের অসাধারণ কিছু মেমোরি দিয়েই যাচ্ছে। 1.5 লাখ জনসংখ্যার কুরাসাও ইকুয়েডরকে আটকিয়ে দেয় জার্মানির কাছে 7-1 বিধ্বস্ত হওয়ার পরেও। ছোট একটা দেশ কেবো ভার্দে স্পেন আর উরুগুয়েকে আটকিয়ে দিয়ে নেক্সট রাউন্ডে উঠে যায়, সেখানে আর্জেন্টিনাকেও একদম অবস্থা খারাপ করে দিয়েছিল। আর অন্যদিকে খেলার সাথে রাজনীতি মেশাবেন না বলাদের মুখে ঝাঁটার বাড়ি দিয়ে আমেরিকা খেলার সাথে রাজনীতি মিশিয়ে হজবরলা পাকিয়ে ফেলেছে। ইরানের প্লেয়ার, ফিজিও, কোচ আর স্টাফদের ভিসা নিয়েও অসংখ্য ঝামেলা তারা তৈরি করেছে। 48 দলের এই বিশ্বকাপ আমাদের এইরকম অজস্র গল্প উপহার দিয়েই যাচ্ছে, কিছু ভালো আর কিছু মন্দ। আজকে যেই গল্পটা বলবো সেইটা বলা যায় একটু মন্দের কাতারেই। প্রতিটা দলই বিশ্বকাপে হাজির হয় তাদের পরিচয় জানান দিতে, তাদের গল্প পুরো বিশ্বের সামনে শোনাতে। আর সেই গল্পের অনেক বড় একটা অংশ ফুটে ওঠে তাদের জার্সির মধ্যে দিয়ে। হাইতিও কিন্তু এই কাজটাই করতে চেয়েছিল। জার্সিতে তাদের পতাকা হাতে একদল মানুষের ছবি দিয়েছিল, তাতেই ফিফার পিত্তি চলে যায়। জার্সি চেঞ্জ করতে বাধ্য করা হয় হাইতিকে। কি এমন ছিল এই জার্সির এই সাধারণ ছবিটাতে যেটা ফিফাকে একদম নাড়িয়ে দেয়? হাইতির ইতিহাসের কোন অংশটা তারা এই জার্সির মধ্যে দিয়ে সারা বিশ্বের সামনে তুলে ধরতে যাচ্ছিল, আর সেইটা কিভাবে বিশ্বের মোড়লদের লজ্জার কারণ হয়ে দাঁড়াচ্ছিল, সেইটা নিয়ে আমাদের আজকের ভিডিও। ওকে, দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই বাংলাদেশের অন্যতম গ্লোবাল ব্র্যান্ড ওয়ালটন। আপনারা জানেন যেমন দেশের সীমানা পেরিয়ে বিশ্বের প্রায় 50টিরও বেশি দেশে ওয়ালটন পৌঁছিয়ে গিয়েছে, ঠিক তেমনই তাদের সাপোর্ট আমার এই চ্যানেলের ভিডিও এডিটিং বলেন, রিসার্চ কিংবা গ্রাফিক্সের কোয়ালিটি আরও আপগ্রেড করতে হেল্প করছে। সো থ্যাঙ্কস এ লট টু ওয়ালটন ফর সাপোর্টিং দিস চ্যানেল। হাইতির প্রথম ম্যাচ ছিল স্কটল্যান্ডের সাথে জুনের 13 তারিখ। জুনের 11 তারিখে ফিফা হাইতির জার্সির ম্যানুফ্যাকচারার কলম্বিয়া বেসড স্পোর্টসওয়্যার কোম্পানি সায়তাকে জানায় যে হাইতির জার্সির কিছু এলিমেন্ট ফিফার রুলস অ্যান্ড রেগুলেশনের সাথে নাকি যায় না। বুঝেন, খেলা শুরু হওয়ার মাত্র 2 থেকে 3 দিন আগে তাদেরকে এই জিনিসটা জানানো হয়। সায়তা তাদের অফিসিয়াল স্টেটমেন্টে জানায় যে এই জার্সি বানানোর প্রসিজিওর অনেক লম্বা সময় ধরেই হয়ে এসেছিল এবং তারা সবসময়ই ফিফার সাথে যোগাযোগ রেখেছিল, এবং এই জার্সি পরে তারা টুর্নামেন্টের আগেও নিউজিল্যান্ড আর পেরুর সাথে ফ্রেন্ডলি ম্যাচও খেলেছিল। এমনকি সাইটার অফিসিয়াল স্টোরে এই জার্সি সোল্ড আউটও দেখাচ্ছিল। তখন পর্যন্ত কিন্তু এই প্রশ্নটা আসে নাই। তবে যখন এই প্রশ্নটা আসে তখন তো এইটাও মাথার মধ্যে চলে আসে, কি এমন ছিল এই জার্সিতে যেটা ফিফার রুলসের সাথে মিলল না। জার্সিতে হাইতিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সের ফাইনাল যুদ্ধ ব্যাটেল অফ ভার্টিয়ারেসের একটা সিন ছিল। এখন সেটা যে অবশ্যই এই যুদ্ধ এমনটাও কিন্তু বলা যায় না। সায়তার ভাষায় পতাকা হাতে দাঁড়িয়ে থাকা মানুষগুলো কোনো যুদ্ধের নয়, বরং হাইতির ফিউচারের জন্য প্রতিদিন সংগ্রাম করে যাওয়া প্রতিটা পুরুষ ও নারীর প্রতি একটা ট্রিবিউট ছিল। কিন্তু বুঝতেই পারছেন সেই যুদ্ধের সাথে এটা রিজেম্বলেন্সের কারণেই মূলত এই জার্সিটা কিন্তু ব্যান করা হয়। ব্যান বলতে ডিজাইনটা চেঞ্জ করা হয়। সো কি এমন হয়েছিল সেই ইতিহাসে, এটা তো একটা জানার প্রশ্নই। বলে রাখা ভালো, হাইতিকে কনসিডার করা হয় দাসদের হাতে স্বাধীন হওয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে। হাইতির এক্সিস্টেন্সই ইউরোপিয়ান কলোনিয়ালিজম আর হোয়াইট সুপ্রিমিস্টদের জন্য এক বিশাল অপমানের বিষয়। আর এই কারণেই হাইতির জার্সির সামান্য একটা ছবির প্রতি এত রাগ এই জায়গা থেকে আসলো কিনা সেটাও একটা প্রশ্ন থাকে। আর এই প্রশ্নটার উত্তর খুঁজতে আমাদের হাইতির একদম শুরুর দিকের ইতিহাসে যেতে হবে। 1492 সালে ভারতের খোঁজে বের হওয়া ক্রিস্টোফার কলম্বাস ক্যারিবিয়ান অঞ্চলের বেশ কিছু দ্বীপে জাহাজ থামান। তার একটাই ছিল আজকের দিনের হাইতি। তবে সেই সময়ে প্রপার ইউরোপিয়ান স্টাইল ফলো করে যাতে সুপেরিয়র হিসেবে ক্রিস্টোফার কলম্বাস সেই দ্বীপটাকে নিজেদের বলে দাবি করেন। এইটার নাম দেন লা ইসলা এসপানোলা, যেটা পরবর্তীতে হিস্প্যানিওলা নামেই পরিচিত হয়। সেই সময় এই দ্বীপটা বেশ কিছু ক্ল্যানের মধ্যেই ভাগ ছিল। এদের মধ্যে প্রধান ছিল তাইনো আর চিবোনে ক্ল্যান। সংখ্যার হিসেবে শুধু তাইনোরাই ছিল প্রায় 500,000 বা 5 লক্ষের মতো। অল্প কিছুদিনের মধ্যেই হিস্প্যানিওলার পশ্চিম পাশে বিশাল পরিমাণ স্বর্ণের মজুদ পাওয়া যায়। আর সাথে সাথেই শুরু হয় স্প্যানিয়ার্ডদের অত্যাচার। আর স্প্যানিয়ার্ডরা তাদের সাথে যে শুধু গোলা বারুদ আর কামানি এনেছিল ব্যাপারটা এমন না, তারা তাদের সাথে নিয়ে এসেছিল ইউরোপের ভয়ঙ্কর সব সংক্রামক রোগ, যেইগুলোর প্রতিরোধ ব্যবস্থা এই সব মানুষের কিন্তু ছিল না। আর এ থেকেই 1508 সালের মধ্যেই স্প্যানিশ অত্যাচার আর ফ্লুয়ের প্রকোপে পড়ে
500,000 জনসংখ্যার তাইনোরা নেমে আসে মাত্র 60,000-এ। আর 1548-এর মধ্যেই সেই নম্বরটা নেমে আসে জাস্ট 500 জনে। মানে চিন্তা করতে পারছেন, 5 লাখ থেকে 500 জনে 100 বছরেরও কম সময়ে। এরপর 1570-এর দিকে স্প্যানিশ ক্রাউন স্লেভ ট্রেডিং লিগালাইজ করে দিলে এইবার এই বাকি 500 জনকেও স্লেভ বা দাস বানানোর ধান্দা শুরু হয়। এরা এবার এক একজন এক এক এলাকায় পালিয়ে যায় তাদের জীবন বাঁচানোর জন্যই। আর এই সময়ের দিকেই আগে যেই গোল্ড মাইনটা পাওয়া গিয়েছিল বলেছিলাম, সেইটার রিজার্ভ প্রায় শেষের পথে ছিল। পাশাপাশি স্প্যানিশরা মেক্সিকো আর পেরুর মতো নতুন আরও লোভনীয় টার্গেট ততদিনে পেয়ে গিয়েছে। এ থেকেই স্প্যানিশদের এই দ্বীপের ওপর আকর্ষণ আস্তে আস্তে কমতে থাকে, তার সাথে কমতে থাকে কন্ট্রোলও। আর স্প্যানিশদের অনুপস্থিতিতে ব্রিটিশ আর ফ্রেঞ্চ পাইরেটরা তাণ্ডব চালানো শুরু করে এই অঞ্চলের ওপর। 17 শতাব্দীর শেষের দিকে এসে স্প্যানিশরা ট্রিটি অফ রিজউইকের মাধ্যমে হিস্প্যানিওলার ওপর নিজেদের দখল পুরোপুরি ছেড়ে যায়। হাইতি এরপর চলে যায় ফ্রেঞ্চদের হাতে। তারা এর নাম দেয় সেন্ট ডমিঙ্গো। আর এই ট্রিটি অফ রিজউইকেরও কিন্তু একটা বড় কাহিনী আছে। ফ্রান্স বনাম ডাচ রিপাবলিক এবং হলি রোমান এম্পায়ার, যাদেরকে একসাথে বলা হতো দ্য গ্র্যান্ড অ্যালায়েন্স, 9 বছর ধরে চলা তাদের 9 ইয়ার ওয়ার শেষ হয় এই ট্রিটি দিয়েই, যেটায় ফ্রান্স আসলে জেতে। আর সেই সময় এই দ্বীপটাকে ফ্রেঞ্চরা আরও একটা নিক নেমও দেয়, পার্ল অফ অ্যান্টিলেস। কারণ কি? কারণ স্প্যানিশরা এই দ্বীপে এমন একটা জিনিস দেখতে পারে নাই যেটা ফ্রেঞ্চরা খুব ভালোভাবে বুঝতে পেরেছিল। স্প্যানিয়ার্ডরা শুকিয়ে যাওয়া গোল্ড মাইন ছাড়া এই অঞ্চলকে আর কিছু হিসেবেই দেখে নাই। 11টা ভলকানিক আইল্যান্ডের সংমিশ্রণে এই অঞ্চল গড়ে উঠেছে। মাটিতে যাই ফেলবেন ফসল উঠবে। আগে সেখানে যাও আদিবাসী মানুষজন ছিল ইউরোপিয়ান রোগবালাইয়ের কল্যাণে, সেখানে আর সেইটাও নাই। আফ্রিকান কলোনিগুলো থেকে লাখে লাখে যে স্লেভ নিয়ে আসা হচ্ছে, তাদের এখানে বসিয়ে দিলেই টাকা আসা শুরু করবে, এইটাই ফ্রেঞ্চদের মাথায় আসে। অর্থাৎ বুঝতে পারছেন, ততদিনে ট্রান্স আটলান্টিক স্লেভ ট্রেড যাকে বলা হচ্ছে সেটা একদম তুঙ্গে। সেটা নিয়ে আমার অনেক আগে একটা আলাদা ভিডিও ছিল, তাই সেইটা নিয়ে খুব ডিটেলসে বললাম না। বাট সেই ট্রান্স আটলান্টিক স্লেভ ট্রেডের প্রভাবে এখানে কি হয়েছিল সেইটা বলি চলেন। অর্থাৎ এখানের উর্বর জমির লোভেই ফ্রেঞ্চরা এসে বসতি করল সেন্ট ডোমিঙ্গোতে, প্ল্যান্টেশন বসালো সমুদ্রের ধারে কাছে, আর পাহাড়ি অঞ্চলে শুরু করলো কফি চাষ। পুরো ইউরোপ যেই চিনি কনজিউম করত তার অর্ধেক আসত শুধু এই সেন্ট ডোমিঙ্গো থেকেই। আর তার সাথে পুরো ইউরোপের 60% কফিও এই কলোনি থেকেই বের হতো। ম্যাপে আপনারা এতক্ষণ দেখে বুঝেই গিয়েছেন আজকের দিনের হাইতি বা সেই সময় সেন্ট ডোমিঙ্গো যেটাই বলেন, সেটা কিন্তু এতটাও বিশাল না যেটা থেকে এত হিউজ পরিমাণে প্রোডাকশন আসবে। অর্থাৎ এই ভয়ঙ্কর প্রোডাকশন ক্যাপাসিটি ফ্রেঞ্চরা কিভাবে অ্যাচিভ করেছিল, এইটাও তো মনের মধ্যে কোয়েশ্চেন আসেই। এক কথায় উত্তর, শ্যাটেল স্লেভারি সিস্টেম। এই সিস্টেমে দাসদের চামড়া, হাড্ডি সবকিছুরই মালিক স্লেভ ওনার বা দাস ব্যবসায়ীরা। কিন্তু জাস্ট এইটাই এনাফ ছিল না। দাস মালিকরা দেখলো যে এই স্লেভগুলোকে খাবার দেয়া লাগে, এমনকি তারা অসুস্থ হলে তাদের চিকিৎসাও করানো লাগে, না হলে তাদের কাজের এফিসিয়েন্সি এবং প্রোডাকশনের এফিসিয়েন্সিও কমে যায়। তারা এই সময় খুবই অমানবিক একটা হিসাব কষে। তারা হিসাব করে দেখে যে একটা স্লেভকে বাঁচিয়ে রাখার পেছনে যেই পরিমাণে খরচ আর পরিশ্রম দেয়া লাগে, তার থেকে নতুন স্লেভ কিনে আনাটা তাদের জন্য বেশি লাভজনক। সেই চিন্তা থেকেই তারা এবার স্লেভদের খাওয়া দাওয়া, চিকিৎসার ব্যবস্থা সবই বন্ধ করে দিল। ওরা মারা গেলেই নতুন স্লেভ তারা নিয়ে আসছে, তাদের প্রোডাকশন আগের মতনই আছে, উল্টো তাদের ভরণ পোষণের জন্য খরচ আর তাদের দেয়া লাগছে না। এভাবেই একটা ব্যাচ আসছে, তারা মারা যাচ্ছে, তার সাথে সাথেই আফ্রিকা থেকে ধরে তারা নতুন ব্যাচ নিয়ে সেই জায়গায় বসিয়ে দিচ্ছে। ধারণা করা হয় ফ্রেঞ্চ স্লেভ ইম্পোর্টাররা এই সিস্টেম টিকিয়ে রাখতে প্রায় 8 লাখের বেশি স্লেভ নিয়ে এসেছিল। পুরা নর্থ আমেরিকান কন্টিনেন্টে যত স্লেভ আনা হয়েছিল এই সংখ্যাটা তার ডাবল। পুরো নর্থ আমেরিকা ভার্সেস এই একটা আইল্যান্ড মাত্র। অর্থাৎ এই ভয়ঙ্কর প্রোডাকশনের পেছনের আরও ভয়ঙ্কর কারণটা কি সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন। তবে মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখনই সে আসলে ঘুরে দাঁড়ানো শুরু করে। এই স্লেভরা অমানসিক অত্যাচার থেকে বাঁচতে প্ল্যান্টেশনের আশেপাশে জঙ্গলে পালিয়ে যাওয়া শুরু করে, আর সেখান থেকেই তারা মাঝে মধ্যে স্লেভ ওনারদের প্রপার্টিতে অ্যাটাক করতে থাকে। পাশাপাশি যেই অল্প কিছু ভাগ্যবান স্লেভ নিজেদেরকে মুক্ত করতে পেরেছিল এবং সেন্ট ডোমিঙ্গোর মেইন সিটিতে থাকতো, তারাও এরকম পালিয়ে আসা বা গেরিলা যুদ্ধ করতে চাওয়া স্লেভদের বিভিন্নভাবেই সাহায্য করছিল। যদিও বুঝতেই পারছেন, তারা যদি এগুলো করতে গিয়ে ধরা খেত তাহলে তাদের শাস্তিও ছিল অনেক বেশি ভয়ঙ্কর।
তবে 1789-এর ফ্রেঞ্চ রেভলিউশনের পর খেলা চেঞ্জ হয়ে যায়। স্লেভরা বুঝতে পারে তাদের দমিয়ে রাখা বুর্জোয়ারা আসলে অতটাও ইনভিনসিবল না। এর মধ্যেই 1790 সালে নব্য প্রতিষ্ঠিত ফ্রেঞ্চ ন্যাশনাল অ্যাসেম্বলি তাদের বিখ্যাত ডিক্লারেশন অফ দ্য রাইটস অফ ম্যান প্রকাশ করে। আর এর পেছনে তাদের কোনো উদ্দেশ্য ছিল কিনা আমরা জানি না, তবে এই ডিক্লারেশনের মধ্যে দিয়ে তারা বেসিক্যালি দাস প্রথার সমাপ্তি টেনে দেয়। কিন্তু এতদিন ধরে সেন্ট ডোমিঙ্গোতে থাকা ফ্রেঞ্চ স্লেভ ওনাররা এই ডিক্লারেশন কোনোভাবেই মানতে রাজি ছিল না। কারণ বুঝতেই পারছেন, তাদের জীবিকায় নির্ভর করছে এবং তাদের যে এত ল্যাভিশ লাইফস্টাইল সেটাই তো ডিপেন্ড করছে এই স্লেভ ট্রেডিং এবং দাসদের ওপর অমানসিক অত্যাচারের মধ্যে দিয়েই। তাদেরকে যদি এবার মানুষ হিসেবে তাদের গণ্য করা লাগে তাহলে তো ব্যবসা শেষ। তারা চিন্তা করলো এই সুযোগ, ফ্রান্স অনেক দূরে এবং তাদের সেই আগের মতো সাম্রাজ্যবাদী চিন্তাভাবনাও নাই রেভলিউশনের পর। এ থেকেই তারা যেহেতু সেই জায়গার সর্বা ততদিনে তারা একটা কাজ করতে চাইলো, ফ্রান্স থেকে তারা স্বাধীনতা ঘোষণা করে দিতে চায়। অর্থাৎ বুঝতে পারছেন, এখনের যে হাইতি দ্বীপটা, অর্থাৎ সেই সময়ের ফ্রেঞ্চদের ভাষায় সেন্ট ডোমিঙ্গো, সেইখানে স্বাধীনতা ঘোষণার চিন্তাটা কিন্তু প্রথমে এসেছিল সেই কলোনাইজারদের মাথা থেকেই। আর এই স্বাধীনতা ঘোষণার সাথে সাথেই চিন্তা আসে যে কে আসল পাওয়ার নিবে। শুরু হয় নিজেদের মধ্যেই গ্যাঞ্জাম। আর সেই গ্যাঞ্জামের গন্ধ পেয়ে ফ্রি স্লেভরাও সুযোগ খুঁজতে থাকে নিজেদের জন্য একটা জায়গা বানিয়ে নেয়ার। শুরু হয় হাইতিয়ান রেভলিউশন। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। এই রেভলিউশনে মোট 3 জন লেজেন্ডারি লিডার ছিলেন, তুসান লুভাক্তিও, জন জ্যাক ডিসেলিন আর হেনরি ক্রিস্টোফে। 1791 আগস্টের 22 তারিখ সেন্ট ডোমিঙ্গোতে এই 3 জন যুদ্ধ ঘোষণা করেন এবং বেশ কয়েকটা নর্দার্ন প্রভিন্স নিজেদের দখলেও নিয়ে আসেন। 1792 সালে ফ্রান্স লিজিয়ে ফেলেসিতে সান্তোন্যাক্স নামের এক ডেলিগেট পাঠায় স্লেভদের সাথে শান্তিপূর্ণ কোনো সমাধানে পৌঁছানো যায় কিনা সেইটার জন্য। তিনি যখন এই দ্বীপটাতে এসে পা রাখেন তখন সেন্ট ডোমিঙ্গো 2 ভাগে বিভক্ত, নর্দার্ন আর সাউদার্ন প্রভিন্স। লিজিয়ে 1793 সালে সেখানে দাস প্রথার বিলুপ্তি ঘোষণা করেন, কিন্তু এতেও খুব একটা লাভ হয় না, কারণ নর্থে থাকা স্লেভরা অলরেডি নিজেদের স্বাধীন করে ফেলেছে। কিন্তু তার সাথে স্লেভ ওনাররা কিন্তু এই ঘোষণা মানতেই রাজি ছিল না। ওই বছরই ফ্রেঞ্চরা কিন্তু ব্রিটিশদের এগেনস্টেও একটা যুদ্ধ করে, আর সেই যুদ্ধে এই কারণেই স্লেভ ওনাররা সরাসরি ব্রিটেনের সাইড নিয়ে নেয়। আবার বেশিরভাগ স্লেভরাই সে সময় সাপোর্ট করা শুরু করে স্পেনকে, কারণ বৃহত্তর হাইতি, যেটাকে হিস্প্যানিওলা ডাকা হয়, সেটার একটা অংশ তখন স্পেনের হাতেই ছিল এবং স্লেভরা আশা করছিল যে স্পেন যদি এই আইল্যান্ডে যুদ্ধ জেতে তাহলে হয়তো তারা স্বাধীনতা পাবে। মানে বুঝতেই পারছেন, এই একটা আইল্যান্ড নিয়ে বিশ্বের মোট 3টা পরাশক্তির সে সময় যুদ্ধ শুরু হয়। কিন্তু কিছুদিনের মধ্যেই স্লেভরা বুঝতে পারে স্পেন আর ফ্রান্স আসলে একই। সো ব্রিটিশরা যখন সেন্ট ডোমিঙ্গো ইনভেড করে তখন লুভাক্তিও ফ্রেঞ্চদের কাছে একটা অফার নিয়ে হাজির হয়। যদি দ্বীপের সকল স্লেভকে মুক্তি দেওয়া হয় তাহলেই তারা ফ্রেঞ্চদের হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করবে। ফ্রেঞ্চ জেনারেল স্বাভাবিকভাবেই উপায় না পেয়ে এটাতে রাজি হয়। 1794 মে মাসে স্লেভরা ফ্রান্সের পক্ষ নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে নামে এবং আলটিমেটলি সেন্ট ডোমিঙ্গোতে ফ্রেঞ্চ কন্ট্রোল পুনঃপ্রতিষ্ঠিত হয়। কিন্তু এরপরই লুভাক্তিয়ে এইখানে সব থেকে পাওয়ারফুল ব্যক্তিতে পরিণত হয়। সে আস্তে আস্তে নিজের সব লোকাল রাইভালদেরকে সরিয়ে ফেলতে থাকে, এমনকি ব্রিটিশদের বিরুদ্ধে বেশ ছোটখাটো কিছু যুদ্ধেও তিনি জড়ায়। 1798 সালে পাশে থাকা সান্তো ডোমিঙ্গোতে ইনভেশনও চালায় এবং সেখানে সকল স্লেভদের ফ্রি করে নিয়ে আসে। এমনকি 1801 সালে সেন্ট ডোমিঙ্গোয়ের সংবিধানও তিনি রচনা করেন এবং নিজেকে গভর্নর ফর লাইফ টাইটেল দিয়ে দেয়। তার এইসব কাজের জবাব দেওয়ার জন্য খোদ নেপোলিয়ন বোনেপার্টকে এগিয়ে আসতে হয়েছিল। ফ্রান্সের ফার্স্ট কনসুল হিসেবে সে তার বোন জামাই চার্লস লেক্লেয়ারকে পাঠায় এই দ্বীপে, আর তার প্রতি ইনস্ট্রাকশন ছিল দ্বীপে অল্প কিছু জায়গা হলেও আগে স্লেভ কালচার যেন ফিরিয়ে আনা হয়। এই এক্সপেডিশনে 86টা যুদ্ধজাহাজ আর 22,000 সৈন্য পাঠানো হয়েছিল। অর্থাৎ বুঝতে পারছেন নেপোলিয়ন বোনাপার্টেরও স্লেভারি ফিরিয়ে আনার কত আকুল ইচ্ছা ছিল, আর তার জন্য কত বিশাল এক আর্মি ফ্রেঞ্চ এম্পায়ার সে সময় পাঠিয়েছিল। তবে দ্বীপে পৌঁছে তারা চোখে জাহান্নাম দেখে। ম্যালেরিয়া আর ইয়েলো ফিভারে আইল্যান্ডে থাকা ফ্রেঞ্চ ট্রুপদের অবস্থা একদম শোচনীয় হয়ে যায়। তার উপর এই দ্বীপের অধিবাসীদের আক্রমণ তো আছেই। লেক্লেয়ার নিজেই 1802 সালে ইয়েলো ফিভারে মারা যান
এইদিকে ফ্রেঞ্চরা যে এই কাজ করছে সেটা কিন্তু লেভাকটিয়ারের কাছে একটা বিশ্বাসঘাতকতাই ছিল। তবে লেক্লেয়ারের মৃত্যুকে ব্যবহার করে ফ্রেঞ্চ জেনারেল জন ব্যাপটিস্ট ব্রুনেট নতুন প্ল্যান করেন। তিনি সামহাও লেভাকটিয়ারকে বোঝান যে নতুন লিডাররা তার কথা শুনবে এবং বুঝবে এবং তাকে জাস্ট মিটিংয়েই বসা লাগবে। তাদের বিশ্বাস করে 1802 জুনে লেভাকটিয়ার নিরস্ত্র অবস্থায় ফ্রেঞ্চ জেনারেল প্ল্যান্টেশনের মিটিং করতে যান। ঘরে ঢোকার সাথে সাথেই তাকে গ্রেফতার করা হয় এবং রাতারাতি ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হয়। তার বাকি দিনগুলো কাটে জুরা পর্বতের ফোর্ট দে জুয়ে অনাহারে এবং অযত্নে। সেখানেই কয়েক মাসের মাথায় তার মৃত্যু হয়। অর্থাৎ বুঝতে পারছেন, হাওয়া এবার ফ্রান্সের দিকে। অনেক রেভলিউশন এইসব হাবিজুবির পরেও আবারও ফ্রান্স এইটাকে নিজের কলোনি প্রতিষ্ঠার একদম দ্বার প্রান্তে। কিন্তু এইবার হাইতির হয়ে পতাকা তুলে নেন জন জ্যাক ডেসালিন। ইয়েলো ফেভারে জর্জরিত হয়েও ফ্রেঞ্চরা জেনোসাইড লেভেলের মার্ডার করেই যাচ্ছিল সেন্ট ডোমিঙ্গো বা বর্তমানের হাইতিতে। এর জবাবে ডেসালিন শুরু করে ফ্রেঞ্চ হত্যা। এই যুদ্ধের মধ্যেই ব্রিটিশরা আবার 1803 ফ্রেঞ্চদের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করে বসে। স্লেভরা জানিয়ে দেয় এবার তারা আর ফ্রেঞ্চদের সাথে নাই। ব্রিটিশ রয়্যাল নেভি আর স্লেভরা মিলে ফ্রেঞ্চদের একদম কোণঠাসা করে ফেলে। 1803 18 নভেম্বর ব্যাটেল অফ ভার্টিয়ার্সে ব্রিটিশ আর জন জ্যাক ডেসালিনের কম্বাইন্ড ফোর্সের বিরুদ্ধে ফ্রেঞ্চদের শোচনীয় পরাজয় হয়। আর এই যুদ্ধেরই একটা পেন্টিং থেকে ইন্সপায়ার্ড একটা ছবি এইবারের ওয়ার্ল্ড কাপের হাইতির জার্সিতে ছিল। এই যুদ্ধকেই ধরা হয় হাইতির স্বাধীনতার চূড়ান্ত মুহূর্ত হিসেবে। জন জ্যাক ডেসালিন সেন্ট ডোমিঙ্গোকে স্বাধীন ঘোষণা করে এর নতুন নাম দেন হাইতি। তবে কোনো ইউরোপিয়ান বা আমেরিকান দেশই এইটাকে একটা দেশ হিসেবে তখন স্বীকৃতি দিচ্ছিল না। 1804 সালে নেপোলিয়নকে ফলো করে ডেসালিন নিজেকে ফার্স্ট হাইতিয়ান এম্পেরর হিসেবেও ঘোষণা করে দেন। কিন্তু মাত্র 2 বছরের মাথায় নিজের সাবঅর্ডিনেটরাই তাকে অ্যাসাসিনেট করে। শুরু হয় আর একটা সিভিল ওয়ার। আর এই সিভিল ওয়ারের মাঝেই ল্যাটিন আমেরিকার লেজেন্ডারি হিরো সাইমন বলিভার হাজির হন হাইতিতে। আর সেই গল্পটা আর এক ইতিহাস, যেই ইতিহাসে যুদ্ধ আছে, বন্ধুত্ব আছে, এমনকি বিশ্বাসঘাতকতাও আছে। সাইমন বলিভারকে নিয়ে আলাদা কোনো ভিডিও চাইলে আপনারা কমেন্ট করে যেতে পারেন। আমরা এবার এই হাইতির ইতিহাসটাতেই থাকি। তাদের এই পুরো স্বাধীনতার ইতিহাস শোনার পর আপনাদের মনে হতেই পারে এটা বেশ স্ট্যান্ডার্ড একটা স্টোরি। যে কোনো দেশই যে কলোনিয়াল পাওয়ারদের হাত থেকে স্বাধীন হয়েছে তারা মোটামুটি এই একই মডেলই ফলো করেছে। তাহলে আসলে হাইতি কেন স্পেশাল? হাইতি স্পেশাল কারণ হাইতির ওপর ইউরোপের অসহ্য অত্যাচার স্বাধীনতার পরেও শেষ হয় নাই। 1804 সালে ফার্স্ট ফ্রি ব্ল্যাক রিপাবলিক হিসেবে হাইতির আত্মপ্রকাশ ইউরোপিয়ান কলোনিয়াল এম্পায়ারের জন্য ছিল এক বিশাল অপমান। আমেরিকা আর ইউরোপ ভয় পাচ্ছিল যে হাইতিকে রেকগনাইজ করলে অন্যান্য স্লেভ আইল্যান্ড বা কান্ট্রিগুলো হাইতির মতনই করা শুরু করতে পারে। আর সেই ভয় থেকে যেভাবেই হোক হাইতিকে কখনোই দাঁড়াতে দেওয়া যাবে না, এই সিদ্ধান্তে আসে ইউরোপ। 1825 সালে ফ্রান্স তার বিশাল নৌবহর পাঠায় হাইতিতে। প্রায় 150 মিলিয়ন ফ্রাঙ্ক দাবি করা হয় হাইতির কাছে। কারণটা কি? কারণ ফ্রান্স দাবি করে যে তারা নাকি হাইতিকে স্বাধীনতা দিয়েছে, এই স্বাধীনতা দেওয়ার প্রতিদান হিসেবে এখন 150 মিলিয়ন ফ্রাঙ্ক তাদেরকে দেওয়া লাগবে। তারা এর নাম দেয় ইন্ডিপেন্ডেন্স ডেপ্ট। এবং ততদিনে জ্ঞানে আর শিক্ষায় আলোকিত ইউরোপ আমেরিকার একটা দেশও এই অদ্ভুত আবদারের বিরোধিতা করে নাই। এই 150 মিলিয়নের হিসাবের মধ্যে ফ্রান্স তাদের হারানো স্লেভদের খরচের হিসাবও রেখেছিল। চিন্তা করেন, হাইতিকে পুরো ইউরোপ মিলে বাধ্য করে এই টাকা দিতে। এখন স্বাভাবিকভাবেই হাইতির তো এত টাকা ছিল না, সো তারা কি করবে? তারা ফ্রেঞ্চ ব্যাংক থেকে লোন নেবে। এই জিনিসটাও ফ্রেঞ্চরাই ঠিক করে দেয়। মোটামুটি তারা বাধ্য হয়েই লোন নেয় ফ্রান্সের কাছ থেকেই, ফ্রান্সকেই রিপে করার জন্য। আর এই লোনটা সুদে আসলে পরবর্তীতে পে করতে হাইতির প্রায় 100 বছরেরও বেশি সময় লেগেছিল। স্পেসিফিক্যালি বললে এই লোনের শেষ কিস্তি তারা দেয় 1947 সালে। মানে 1825 সালে ফ্রেঞ্চরা তাদের শিপ পাঠিয়েছিল এমন একটা বিশাল ডেপের জন্য, যেইটা তাদের পূরণ করতে 1947 সাল লেগে যায়। অর্থাৎ প্রায় 4 জেনারেশনের বেশি ধরে তারা এই লোন রিপে করেছে। হাইতি আজকের দিনে যে পিছিয়ে আছে তা বলা যায় মূলত এই লোনের কারণেই। এবং এখনও ফ্রান্স এগুলো স্বীকার করে না যে এইটা হয়তো তাদের ঐতিহাসিক কোনো ভুল ছিল। আর সেই লোনের রিপেমেন্ট করা তো দূরের কথা। নিজেদের জার্সিতে এই যুদ্ধের ছবি থাকা ইউরোপিয়ানদের জন্য একটা রিমাইন্ডার হতো যে দেখো,
তোমাদের ইতিহাস কতটা নোংরা। আর মেবি এই কারণেই ফিফা এটা মেনে নিতে পারে নাই, বলে দিয়েছে এটা পলিটিক্যাল, তাই এটা করা যাবে না। তবে সেই একই ফিফা ডোনাল্ড ট্রাম্পকে আবার পিস প্রাইজ দেয়, কিন্তু সেইটা মোটেও পলিটিক্যাল আর হয় না। এই ডাবল স্ট্যান্ডার্ডটা কেন? এর উত্তরটা চিন্তা করলে আসলে বেশ সিম্পলই। সাদা চামড়া এখনও রেস সুপেরিয়রিটি ধরে রাখতেই চায়। উপরে উপরে না হোক, ভেতরে এখনও এই মানসিকতাই যে আছে তা অনেক সময় প্রকাশ পেয়ে যায়। সো এই ছিল ভিডিও। ফিফা ওয়ার্ল্ড কাপের একটা সূত্র ধরে অনেক ডিপ ইতিহাসে চলে গেলাম, কলোনিয়াল হিস্ট্রির একদম ডার্কেস্ট সাইডটা নিয়ে আসলাম। সম্ভবত এই যে স্লেভ ট্রেডিং সিস্টেমটা আপনাদের বললাম, যেখানে আসলে দাসদের দিয়ে আমি শুধু খাটাবো, তাদের ভরণ পোষণের কোনো দায়িত্ব আমি নিব না, অ্যান্ড তারা মারা গেলে আমি আরও নতুন দাস নিয়ে এসে আবার একই কাজ করাবো। এতটা জঘন্য সিস্টেম সম্ভবত আর অন্য কোথাও ছিল না, অন্তত আমি যেসব জায়গার ইতিহাস ডিটেল পড়েছি এতটা জঘন্য কিছু পাই নাই। বাট ল্যাটিন আমেরিকা নিয়ে এখনও আমি অতটা ডিটেল পড়াশোনাও করি নাই কখনো, ইভেন ভিডিও বানানো হয় নাই। সো সেই ভিডিওগুলো কখনো বানালে সেগুলো নিয়ে আরও বেশি ডিটেল হিস্ট্রি পড়লে তখন হয়তো এর থেকেও জঘন্য ইতিহাস জানা যেতে পারে, হু নোস। তো ল্যাটিন হিস্ট্রি নিয়ে ভিডিও চান কিনা এটা অবশ্যই কমেন্ট করে যান। আর এই ভিডিওটার আইডিয়া আমি পেয়েছি ডি ফর দেবব্রত চ্যানেলের দেবব্রত দাদার কাছ থেকে বলতে পারেন। আমি বাংলাদেশের স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর যেই কয়জনকে ফলো করি তার মধ্যে দেবব্রত দাদা একদম উপরের দিকে থাকবে। তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা যদিও তুলনামূলক অনেক কম, বাট আমার সাজেশন থাকবে আপনারা তার যে কোনো একটা ভিডিও দেখলেই তার ফ্যান হয়ে যাবেন। বাংলাদেশে স্পোর্টস কন্টেন্ট নিয়ে এতটা সুন্দর স্টোরি টেলিং আর সম্ভবত কেউই করে না। একটা স্টেটমেন্ট দিয়ে দিলাম হয়তো, বাট আই রিয়েলি লাইক হিজ কন্টেন্ট। সো আপনারা তার এই ভিডিওটা দেখতে পারেন, যেটা থেকেই মূলত আমি আইডিয়াটা পেয়েছিলাম। অ্যান্ড আরও ডিপ ডাইভ হিস্ট্রিতে তো আমি ঢুকলামই নিজের মতো রিসার্চ করে, বাট আইডিয়া জেনারেশনের ক্রেডিট আমি তাকেই দিতে চাই। তো এনিওয়েজ, দ্যাটস অল ফর টুডে। আপনারা কমেন্ট করে যান ভিডিওটা কেমন লাগলো। অ্যাজ ইউজুয়াল যে কটা সোর্স ইউজ করেছি সব নিচে লিস্ট করা থাকবে লিঙ্ক সহ। আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক, গুড বাই।